কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত ৯২তম কবিতাটি হল শক্তি দম্ভ স্বার্থ লোভ মারির মতন। এর আগের ভিডিওতে আমরা এটা আলোচনা করেছিলাম যে নৈবেদ্য কাব্যগ্রন্থের কোনো কবিতারই কবি নামকরণ করেননি, সবকটি সংখ্যা দ্বারা প্রকাশিত। তাই কবিতাগুলির নামকরণ বলতে কবিতার প্রথম লাইনগুলি হবে। আমাদের পাঠ্য কবিতা শক্তি দম্ভ স্বার্থ লোভ মারির মতন, এই কবিতার প্রেক্ষাপট কি জানো? যে আজকাল দেখো চারিদিকে যুদ্ধ, ধ্বংস, স্বার্থ, লালসা, এসব দেখে কবি হৃদয় খুবই ব্যথিত হয়। সে সময় ঊনবিংশ শতাব্দীর কাছাকাছি রচিত এই কবিতার সময় পৃথিবী ওরকম ডিসক্রাইব করছেন কবি, আজকের তো আরোই ডেঞ্জার, তাই না? কবি তখন বলছেন যে শক্তি দম্ভ স্বার্থলোভ মারির মতন দেখিতে দেখিতে আজ ঘিরিছে ভবন। না, শক্তির যে অহংকার, শক্তি দম্ভ, স্বার্থের যে লোভ, স্বার্থলোভ মারির মতন অর্থাৎ মহামারীর মতো আজ সারা পৃথিবীকে ঘিরে ফেলেছে। সাম্রাজ্যবাদী শক্তিগুলির যে অহংকার, অন্যকে গ্রাস করার যে চেষ্টা, ছোট করার মানসিকতা, তাদের যে স্বার্থের লোভ, আমার এরিয়াটা কম আছে, আমি যুদ্ধ করে আরো আমার বাউন্ডারি বাড়াবো, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো এতটাই বেড়ে গেছে যে আজ সারা পৃথিবীতে সেই লোভ এবং অহংকারটা ছড়িয়ে পড়েছে। দেশ হতে দেশান্তরে স্পর্শ বিস্তার, শান্তিময় পল্লী যত করে ছাড়খাড়। এক দেশ থেকে অন্য দেশে এই মহামারী ছড়িয়েই পড়েছে। এই মহামারীর যে বিষটা, সেটা কিন্তু ছোঁয়াচে রোগের মতো হয়ে গেছে। যখন কোভিড-19 দেখা দেয় তখন করোনা ভাইরাস কি ছিল না, টাচ করলে হাঁচির যে কাছাকাছি এলেই সেটা আমরা ইনফেক্টেড হয়ে যেতাম। তো সেরকমই আজ দেখো এটা মহামারীর আকার ধারণ করেছে, যে কেউ এর কবলে এসে জড়িয়ে পড়ছে। শুধু দেশ কেন, ইভেন পল্লীগুলো, যে ভারতের গ্রামগুলো, যে শান্তিময় গ্রাম, সেগুলো আজকে ছারখার হয়ে গেছে, সম্পূর্ণ ধ্বংসের মুখে চলে এসেছে। যে প্রশান্ত সরলতা, জ্ঞানে সমুজ্জ্বল, স্নেহে যাহা রস সিক্ত, সন্তোষে শীতল, ছিল তাহা ভারতের তপবন তলে। কি বলছে কবিগুরু এই 3টি লাইনে? ভারতের যে সৌন্দর্য সেটা ব্যাখ্যা করেছেন। ভারত আগে তপবনের মতো ছিল। তপবন কথার অর্থ কি না, তপযুক্ত বন। তপ কথার অর্থ তপস্যা এবং বন মানে অরণ্য বা জঙ্গল। এবার প্রাচীনকালে আমরা জানি যে মুনি বা ঋষি সাধুরা নির্জন জায়গায় ঈশ্বর আরাধনা করতেন, ঈশ্বরকে পুজো করতেন, বন জঙ্গলে পুজো করতেন। সেটি পবিত্র আশ্রম হিসেবে আজকাল পরিচিত। তো সেই জায়গাগুলিকে বলা হতো তপস্যার জন্য জায়গা বা আধ্যাত্মিক সাধনার বন, সেটা ছিল তপবন। তো ভারতকে তপবনের সাথে কেন তুলনা করেছেন? না, ভারত ছিল প্রশান্ত, ভারতে শান্তি ছিল, সরলতা, ভারত অত জটিলতার মধ্যে ছিল না, সিম্পল ছিল, জ্ঞানে সমুজ্জ্বল। প্রচুর জ্ঞান অধিকারী লোকরা ভারতে বসবাস করত, স্নেহে যাহা রস সিক্ত। এবং ভারত কিসে পরিপূর্ণ ছিল? স্নেহে এবং সন্তোষে শীতল। এবং ভারত ঠান্ডা মেজাজে ছিল সন্তুষ্টির দিক থেকে। সে কারণে কবি ঠাকুর ভারতকে তপবন তলে অবস্থান দিয়েছেন। তপবন বা আশ্রম যেরকম শান্তিময় থাকে, যেভাবে সুন্দর থাকে, আমাদের ভারতও কিন্তু এককালে সেরকমই ছিল। বস্তু ভারহীন মন সর্ব জলস্থলে পরিব্যাপ্ত করি দিত উদার কল্যাণ। জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান, পোষিত আত্মীয় রূপে। বস্তু ভারহীন মন মানে কি না, আগেকার মানুষের জীবনযাত্রা ছিল একদম সিম্পল, সহজ সরল।
মানুষ তখন এই যে পার্থিব লোভ লালসা ভোগ বিলাস দ্রব্য এগুলো থেকে মোহ মায়া থেকে কিন্তু মুক্ত ছিল। মানুষের মন একদম সিম্পল ছিল এবং কোনো রকমের ভার চিন্তা তার মধ্যে ছিল না, এবং সে তার উদার মনটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে দিয়েছিল। সেটা তোমার জলে স্থলে এমন কোনো জায়গায় বাদ রাখেনি। তার যে উদার কল্যাণ, লোকের সাহায্য করা, অন্যের ভালো ভাবা, এ সমস্ত কাজ কিন্তু আগেকার লোকেদেরই দেওয়া। প্রাচীনকালে ভারত কিভাবে বেস্ট হতে পারতো, কিভাবে ভালো হতে পারতো, যদি ভারতবাসীরা ভালো হয়, যদি ভারতবাসীদের মনে কোনো কুচিন্তা না থাকে, কোনো লোভ লালসা হিংসা এগুলো না থাকে, তার উদার যে চেতনা, উদার কল্যাণ, অন্যকে ভালো করার যে একটা আনন্দ, সে যদি সর্বদিকে ছড়িয়ে দেয়, তাহলেই তো ভারত ভালো হবে। এখানে ভারতবাসীরা কি করছে না, জ্বর হোক জীব হোক, যার মধ্যে প্রাণ হোক বা যার মধ্যে প্রাণ না হোক, সমস্ত কিছুতে তার যে ধ্যানটা, তার যে ধ্যান সূত্রটা, সেটা ঐক্য বন্ধন করতে পেরেছিল। তারা প্রকৃতি এবং মানুষের মধ্যে সমন্বয় সাধন করতে পেরেছিল। অর্থাৎ প্রকৃতিরও ভালো দেখা মানুষেরই তো কর্তব্য। কারা ভাববে কুকুর বেড়াল ছাগল বাঘ সিংহ এরা কি প্রকৃতির ভালো বুঝতে পারবে? না, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব এবং মানুষকে সবাইকে দেখা কর্তব্য, তাই তো। তাই আগেকার ভারতে সেগুলো আত্মীয় রূপে, মানে নিজের কেউ একজন, সেটা প্রকৃতি হোক, জড়জীব হোক বা জীবন্ত কোনো জীবই হোক, তাকে আত্মীয় রূপে ভারতবাসীরা দেখত। কিন্তু আজই তাহা নাসি, আজ সেটা ধ্বংস হয়ে গেছে। চিত্ত যেথা ছিল সেথা এলো দ্রব্য রাশি। যেখানে মানুষের মন ছিল, ভারতবাসীর মন ছিল, সেখানে ভোগ বিলাস যে দ্রব্য, সেই দ্রব্যগুলো চলে এসেছে। অর্থাৎ ভারতবাসীর মনে লোভ চলে এসেছে। মনের কথা বাদ দাও, দেখবো আমি কোনটা বেশি লোভ করে আমি সেটাকে আপন করে নিতে পারবো। দ্রব্যের ওপর লোভ, ফ্রিজ এসি এগুলো তো আজকের, ঊনবিংশ শতাব্দীর কথা বলছি না, ঊনবিংশ শতাব্দীর আলাদা আলাদা হতে পারে। তৃপ্তি যেথা ছিল সেথায় এলো আড়ম্ব। তৃপ্তিময় জায়গাটা যেখানে ছিল সেখানে জাঁকজমকপূর্ণ, অতিরিক্ত জাঁকজমকপূর্ণ একটা জিনিসকে আড়ম্বর বলা হয়। ঠিক আছে, যারা সিম্পল মেকআপ পছন্দ করে কিংবা সিম্পল থাকতে পছন্দ করে, তাদের অতিরিক্ত একটা জাঁকজমকপূর্ণ ব্রাইডাল টাইপের যে মেকআপগুলো হয়, সেগুলো দেখলে তাদের মনে হবে কি মেকআপ এটা, তার থেকে ভালো সিম্পল ভালো দেখাতো তাকে। সেরকমই যেখানে তৃপ্তি ছিল ঠিক অপোজিট সেখানে আড়ম্বর চলে এলো। যেখানে চিত্ত ছিল, মন ছিল, সেখানে দ্রব্যের রাশির ওপর নেশা চলে এলো। শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সমর। এবং যে ভারতবাসী এরা শান্তি পছন্দ করত, আজ সেই ভারতবাসীরা দ্রব্য, ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা, এই ছোট ছোট জিনিস নিয়ে, ম্যাটার নিয়ে তারা সমর তৈরি করছে, যুদ্ধক্ষেত্র তৈরি করছে, পরস্পর মানুষে মানুষে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। এতটাই সিম্পল ছিল আমাদের টেক্সট, শক্তি দম্ভ স্বার্থলোভ মারির মতন। চলো একবার রিক্যাপ করা যাক। বিশ্বের চারিদিকে আজ সাম্রাজ্যবাদী শক্তিমান যে দেশগুলো, তাদের শক্তির যে অহংকার আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। তাদের যে স্বার্থের লোভ, তারা আজ সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। তারা সেই সেই যে লোভের যে স্বার্থ বীজটা, স্পর্শ বীজ, সেটা আজ এক দেশ থেকে অন্য দেশে, এমনকি ভারতের যে শান্তিময় ছোট ছোট গ্রাম, সেগুলোকেও কিন্তু ধ্বংস করে দিচ্ছে এই স্বার্থের লোভ এবং শক্তির অহংকার। যে ভারতবর্ষ একসময় শান্তময় ছিল, একসময় সরলতায় পূর্ণ এবং জ্ঞানে সমুজ্জ্বল ছিল, যাহা স্নেহের দ্বারা রসিক্ত ছিল, রসে ভরপুর ছিল, সন্তুষ্টি ছিল যেখানে, এবং যেখানে ভারতকে তপবনের সাথে কবি ঠাকুর তুলনা করেছেন, সেই ভারতে আজ কি হয়েছে না, আজকে সব শান্তিগুলো আজ নষ্ট হয়ে গেছে। যেখানে ভারতবাসীর মন উদার চেতনার মতো তারা সর্বব্যাপ্ত করে দিত,
যে জল হোক, স্থল হোক, প্রকৃতি হোক, জ্বর হোক, জীব হোক, সর্ব জায়গায় ভারতবাসীর মন কিন্তু খোলা ছিল। কিন্তু সেই মন বা চিত্তের জায়গায় আজ এসেছে লোভ। কিসের লোভ? না ভোগ বিলাস দ্রব্য রাশির লোভ এসে গেছে। তৃপ্তি যেটা ছিল সেখানে আজ আড়ম্বর চলে এসেছে, এবং শান্তির জায়গায় আজকে যুদ্ধের শুধু লড়াই, চিৎকার, ভয়ঙ্করতা। কবি ঠাকুর কোনোদিনই এমন ভারতকে কামনা করেননি। সেজন্য কবি ঠাকুর এই কবিতার রচনা করেছিলেন। তবে শুধু ঊনবিংশ শতাব্দী কেন, পাঠ্য কবিতা শক্তিদম্ভ স্বার্থলোভ মারির মতন কিন্তু আজও দেখো কতটা ম্যাচ করছে। আজও যেন এই কবিতাটা সর্ব জায়গায় পরিব্যাপ্ত। এখন যে কোনো জায়গায় আমরা এই কবিতাটাকে বসাতে পারি। দেখো আজকের পৃথিবীর অবস্থা, শুধু ঊনবিংশ শতাব্দী নয়, আজকের যুগেও কিন্তু এই কবিতাটার ইম্পর্টেন্স ততটাই রয়েছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার।